আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, আজকে ক্লাস 12 সেমিস্টার 4 এর জন্য এবিটি এর টেস্ট পেপার, তার পেজ নাম্বার AC30 তার কিন্তু পার্ট এ এবং পার্ট বি আগে আলোচনা হয়ে গেছে। আজকে পার্ট সি অর্থাৎ ভারতের ভূগোল এই পোর্শনটা আলোচনা করব। তোমরা জানো আমি এবিটি এর টেস্ট পেপার থেকে প্রত্যেকটা পার্ট অর্থাৎ মোট পেজ সংখ্যা আছে 15 বা 15টি, সেখানের প্রত্যেকটা পার্ট থেকে এক একটা করে ক্লাস করে দিয়েছি। তোমরা বলেছিলে পিডিএফ দেওয়ার জন্য। তোমরা জানো যারা নিয়মিত আমার চ্যানেলের দর্শক তারা আগেই দেখেছো যে পিডিএফগুলো কিন্তু সমস্তই আমার চ্যানেলে দিয়ে দেওয়া আছে। এবার আমি তোমাদের এই প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা করে যে ভিডিও দেবো, আমার কাছে সমস্ত বইগুলো আছে, কোন বইতে কোন উত্তরটা ভালো আছে ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দেবো যে কতটার উত্তর তোমরা লিখবে। এছাড়া তোমাদের যদি পুরানো যে সমস্ত নোটসগুলো তার পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি পুরানো পিডিএফগুলো পাঠিয়ে দিতে পারবো। তো চলো এখন আমরা ভারতের ভূগোল অর্থাৎ পার্ট সি আলোচনা করব। দেখো এবিটিএ টেস্ট পেপারের AC31 পেজ অর্থাৎ AC30 পেজের যে পার্ট সি পোর্শনের উত্তরগুলি এখন তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আমি কিন্তু সমস্ত ধরনের বইগুলো নিয়ে রেখেছি। এর মধ্যে তোমাদেরকে জানাবো যে কোন প্রশ্নের উত্তরটি আমি কোন বই থেকে করছি। অর্থাৎ এখানে ধরো যে প্রশ্নটি আছে, প্রথমেই ভারতের লৌহ ইস্পাত শিল্প ছোটনাগপুরে কেন্দ্রীভূত হয়েছে কেন, সেটির উত্তর ভালোভাবে আছে হাজরাগিরি অর্থাৎ বুক ইন্ডিয়ার বইতে 214 পাতায়। তারপরের যে প্রশ্নটি আছে অর্থাৎ ভারতের তথ্য প্রযুক্তি শিল্পে উন্নতির কারণগুলি আলোচনা করো, এটা হাজরাগিরির বইতে 227 পাতায়। এবং তারপরের যে প্রশ্ন অর্থাৎ 3 ভারতের গ্রাম ও পৌর অঞ্চলে ভূমি ব্যবহারের মধ্যে পার্থক্য আলোচনা করো, এটা ছায়ার নোট বইতে 297 পাতায়। তারপরের প্রশ্ন গঙ্গা নদীর জলের গুণগত মানের অবনমনের প্রভাব আলোচনা করো, এটা আছে ছায়া নোটবুকে 308 পাতায়। এবার পরপর উত্তরগুলো তোমরা দেখতে থাকো। পার্ট সিতে প্রথম প্রশ্ন ভারতের লৌহ ইস্পাত শিল্প ছোটনাগপুরে কেন্দ্রীভূত হয়েছে কেন। অর্থাৎ তোমরা এটারও উত্তর এটাও লিখতে পারো যে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে কেন। মূলত এই ছোটনাগপুর শিল্পাঞ্চলে আকরিক লোহা, কয়লা, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, ক্রোমাইট, এছাড়া জলের যোগান, বিদ্যুতের যোগান, রেল, সড়ক, বন্দরের সুবিধা, শ্রমিকের যোগান, বাজার ইত্যাদির কারণে ছোটনাগপুর অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গের দুর্গাপুর, বার্নপুর এবং ঝাড়খণ্ডের জামশেদপুর, বোকারো এবং উড়িষ্যার রৌরকেল্লা দেখতে গেলে সবগুলোই পড়ছে ছোটনাগপুর অঞ্চলে, এইখানেই কেন্দ্রীভূত হয়েছে। এবার কেন্দ্রীয় ভবনের কারণ এটা তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো, আমি তোমাদেরকে আরও একবার সুন্দর করে দেখো, তোমরা এখানে যাতে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আকরিক লোহা এখানে কোথা থেকে পাওয়া যায়, উড়িষ্যার কেওনঝড়, ময়ূরভঞ্জ, সুন্দরগড় ও কটক জেলার গুরুমেশানি, সুলাইপাত, বাদাম পাহাড়, কিরিবুরু, ঠাকুরানী, ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলার নোয়ামুন্ডি, গোয়া, পানসিরিবুরু, চিরিয়া, জামদা। কয়লা পাওয়া যায় পূর্ব ভারতের কয়লা উৎপাদক অঞ্চলগুলির মধ্যে ঝাড়খণ্ডের ঝরিয়া, পূর্ব পশ্চিম বোকারো, রামগড়, উত্তর ও দক্ষিণ করণপুরা, উড়িষ্যার তালচের, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ প্রভৃতি। কয়লার গুণগত মান বৃদ্ধি করার জন্য পূর্ব ভারতে কয়েকটি কয়লা ধৌতাগার স্থাপন করা হয়েছে, লাস্টের লাইনটা না হলেও চলবে। অন্যান্য কাঁচামালের মধ্যে ওই অন্যান্য কাঁচামালের পরে যে 3-4 লাইন আছে ওটা দরকার নেই, চলে যাবে সোজাসুজি চুনাপাথরে। ঝাড়খণ্ডের পালামৌ, উড়িষ্যার সুন্দরগড় জেলার গাংপুরে চুনাপাথর পাওয়া যায়, ডলোমাইট পাওয়া যায় উড়িষ্যার সম্বলপুর জেলার সুলাইপাত, বেলদি এবং সুন্দরগড় জেলার বীরমিত্রপুরে। ম্যাঙ্গানিজ পাওয়া যায় উড়িষ্যার কেওনঝাড় জেলার জামদাও, জোডা, সুন্দরগড় জেলার পানপোষ এবং ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় ম্যাঙ্গানিজ। ক্রোমাইট পাওয়া যায় উড়িষ্যার কটক, কেওনঝাড়, ঢেঙ্কানাল এবং ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায়। এছাড়া জলের যোগান বলতে এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এখানে দুর্গাপুর, বোকারো, বার্নপুর, কুলটি এই যে কেন্দ্রগুলো বা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, এগুলোর জন্য জল পাওয়া যায় দামোদর নদী থেকে। জামশেদপুর যে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, সেটাতে জলের যোগান আছে সুবর্ণরেখা এবং খড়কাই নদী থেকে। আর রাউরকেল্লা যে লৌহ ইস্পাত কেন্দ্র আছে সেটাতে জলের যোগান আছে ব্রাহ্মণী এবং দক্ষিণ কোয়েল নদীর জল। এরপরে বিদ্যুতের যোগান, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো বিদ্যুতের যোগান পায় পশ্চিমবঙ্গের দুর্গাপুর, ঝাড়খণ্ডের বোকারো, পাত্রাতু, উড়িষ্যার হীরাকুন্দ জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। রেল, সড়ক এবং বন্দরের সুবিধার মধ্যে সড়কপথ হিসাবে NH2, NH16 এবং অন্যান্য রাজ্য সড়কপথের সাহায্য পায়।
এই লৌহ ইস্পাত কেন্দ্রগুলি কলকাতা, বিশাখাপত্তনম, পারাদ্বীপ বন্দরের সুবিধা গ্রহণ করে থাকে। তোমরা কিন্তু পরপর সমস্ত পয়েন্টগুলো লিখে নিবে। আমি বারবার বলছি, এখন থেকে লিখে নাও। এই আমি বলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রতিদিন হয়তো একটা নোট পোস্ট করি। এখানে শ্রমিকের যোগান পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, এবং বাজার বলতে কলকাতা, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর, রাঁচি, হাতিয়া, বিলাসপুর, ব্রজরাজনগর শিল্পাঞ্চলে এই শিল্পের মুখ্য বাজার। তাহলে বুঝতেই পারছো এইগুলো হচ্ছে যেটা পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ হিসেবে উত্তরটা করা আছে, এটাই ছোটনাগপুর অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ। তোমরা লিখে নিলে কিন্তু নোটসটা একদম পুরো রেডি হয়ে থাকবে। বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিট সময় লাগবে। অনেক সময় নষ্ট করো। আমি একটা ক্লাস দিই, একটা ক্লাস পুরো লিখতে হয়তো তোমাদের ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু নোটসটা পুরোটা রেডি থাকবে। পরে দেখো 2-এর প্রশ্ন, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। এখানে তোমাদের উত্তরটি কিন্তু রেডি করে রেখেছি। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ, প্রথমত 1 নম্বর কারণ হচ্ছে 1991-এর শিল্পনীতি। 1956 রক্ষণমূলক শিল্পনীতিকে বিসর্জন দিয়ে ভারতে 1991 সালে যে নতুন শিল্পনীতি গৃহীত হয় তার ভিত্তিতে ভারতে বাজারমুখী শিল্প গড়ে ওঠা শুরু হয়। তথ্য প্রযুক্তি শিল্প ও বাজারমুখী লাভজনক শিল্প হিসেবে উদার শিল্পনীতির কারণেই ভারতে গড়ে ওঠে এবং দ্রুত বিস্তার লাভ করে। দক্ষ মানব সম্পদ, 2011 জনগণনা অনুসারে দেশের 42.2 কোটি, এটা জনসংখ্যাটা অনেকটাই বেড়েছে। এখানে 2011 সালে ডেটা দেওয়া আছে। জনসংখ্যার গড় বয়স, অর্থাৎ এই যে মোট জনসংখ্যা, তার গড় বয়সটা হচ্ছে 18 থেকে 30 বছর, এবং জনসংখ্যার 73% হচ্ছে স্বাক্ষর। এই স্বাক্ষর জনসংখ্যার 79% উচ্চশিক্ষা গ্রহণ করেছে। ফলে বিশাল আকৃতির উচ্চশিক্ষিত দক্ষ মানব সম্পদ আইটি শিল্পের উন্নয়নে সাহায্যকারী হয়েছে। 3 নম্বর কারণ হচ্ছে রিলায়েন্স, এয়ারটেল, ভোদাফোন প্রভৃতি সংস্থা ভারতে আইটি পরিষেবার ক্ষেত্রকে ক্রমশ বাড়িয়ে চলেছে। পরে চলে যাবে 4 নম্বর কারণে শিল্পায়নে অগ্রগতি। ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ। এই অর্থনীতির অন্তর্গত পরিষেবা ক্ষেত্র বছরে 10% হারে বৃদ্ধি পাচ্ছে। ভারতের এই অর্থনৈতিক উন্নয়নের একটা বড় অংশকে তথ্য প্রযুক্তি শিল্প নিয়ন্ত্রণ করে। ফলে ভারতের তথ্য প্রযুক্তির বাজার ক্রমবর্ধমান। 5 বিশ্বায়নের প্রভাবে ভারতের তথ্য প্রযুক্তি শিল্প বিদেশে, বিশেষত ইউএসএতে বড় বাজার তৈরি করতে সমর্থ হয়েছে। বিভিন্ন সংস্থার উপযোগী নানা সফটওয়্যার তৈরি করে ভারতীয় আইটি সংস্থাগুলি রপ্তানি বাড়িয়েছে। অ্যান্ড্রয়েড নির্ভর অ্যাপ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই নির্ভর যন্ত্রপাতি তৈরির ক্ষেত্রেও ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের দক্ষতা বিশ্বের সর্বত্র প্রশংসার যোগ্য। দেশের টেলিকম পরিকাঠামোর সুযোগ, ভারত 1991 সালের পর থেকে দ্রুত টেলিকমিউনিকেশন পরিকাঠামো গড়ে তুলেছে। এর ফলে দেশে টেলিফোন পরিষেবা, ইন্টারনেট পরিষেবা, কম্পিউটার পরিষেবা গড়ে উঠেছে। তথ্য আদান প্রদানের ব্যবস্থা সহজ হয়েছে। মোবাইল ফোনের ক্ষেত্রে জিএসএম এবং 4G 5G ইন্টারনেটের জন্য টিসিপি বা আইপি প্রভৃতি প্রোটোকলের ব্যবস্থা হয়েছে। দেশের টেলিকম পরিকাঠামো তথ্য প্রযুক্তি শিল্পকে ব্যাপক সুবিধা দিয়েছে। এছাড়া উপগ্রহ প্রযুক্তির উন্নতি, এখন তো স্যাটেলাইট সরাসরি ফোন বা তোমার কম্পিউটারে অ্যাড করা যাচ্ছে। তো এই যে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতিতে এই উপগ্রহ প্রযুক্তির উন্নতি আরও বড় সহায়ক ভূমিকা নিয়েছে। ভারতের ইনস্যাট, জিস্যাট শ্রেণীর কৃত্রিম উপগ্রহগুলির প্রতিটি উপগ্রহ টেলিযোগাযোগের ক্ষেত্রকে সমৃদ্ধ করেছে। শুধু তাই নয়, আইআরএস শ্রেণীর উপগ্রহগুলি রিমোট সেন্সিংয়ের কাজে বিপ্লব এনেছে। সামগ্রিকভাবে দেশের তথ্য প্রযুক্তি শিল্পের পরিস্থিতি এর ফলে উন্নত হয়েছে। এই পরিস্থিতি ভারতের আইটি শিল্পের উন্নতিতে সাহায্য করবে। তাহলে মোট 7টি পয়েন্ট তোমাদের কাছে তুলে ধরলাম। 3-এর প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, ভারতে গ্রাম ও পৌর অঞ্চলে ভূমি ব্যবহারের মধ্যে পার্থক্য আলোচনা করো। আমি আগেই বইয়ের পেজ নাম্বার বলে দিয়েছি, এখন উত্তরটা দেখাবো। দেখো, গ্রামীণ ভূমি ব্যবহার, তার মূল নীতি কি? গ্রামীণ এলাকায় ভূমি ব্যবহার নীতি প্রধানত কৃষিকাজ ও প্রাকৃতিক কার্যকলাপকে ভিত্তি করে গড়ে ওঠে। পৌর ভূমি ব্যবহার, শহরাঞ্চলে ভূমি ব্যবহার নীতি প্রধানত আবাসন, বাণিজ্য, শিল্প ও প্রশাসনিক কার্যকলাপকে ভিত্তি করে গড়ে ওঠে। দেখো, গ্রামীণ এবং পৌর ভূমি ব্যবহারের পার্থক্যই কিন্তু দেখানো হয়েছে। ভূমি ব্যবহার, গ্রামীণ ভূমি ব্যবহারে কৃষি, পশুপালন, বনায়ন, খামার, পুকুর, গ্রামীণ রাস্তাঘাটের প্রাধান্য রয়েছে। আর শহরের ক্ষেত্রে শহর বা নগরের ভূমি ব্যবহারে আবাসিক স্থান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প, পরিবহন, প্রশাসনিক ও বিনোদন সংক্রান্ত ক্রিয়াকলাপের প্রাধান্য রয়েছে। জমির প্রকৃতি, এখানে জমির পরিসর যথেষ্ট বিস্তৃত ও ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখানে জমির আকার ছোট ও যথেষ্ট ঘনবসতিপূর্ণ। পরিকল্পনা, গ্রামীণ ভূমি ব্যবহারের ক্ষেত্রে পরিকল্পিত অঞ্চলের পরিমাণ খুব কম হয়। শহরে ভূমি ব্যবহার সুনির্দিষ্ট ও বিধিভুক্ত পরিকল্পনার আওতায় থাকে। পরিবেশ, এখানকার উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশ অনেকটাই দূষণমুক্ত।
এখানে কংক্রিটের অবকাঠামোযুক্ত কৃত্রিম পরিবেশে দূষণের পরিমাণ অনেক বেশি, অর্থাৎ শহরে দূষণের পরিমাণ অনেক বেশি। অবকাঠামো, সীমিত অবকাঠামো, এখানে রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি যেটুকু না হলেই নয় সেইটুকু অবকাঠামো দেখা যায়। পৌরভূমি ব্যবহারের ক্ষেত্রে উন্নত অবকাঠামো, অর্থাৎ এখানে বিমানবন্দর রয়েছে, রেল পরিষেবা রয়েছে, হাসপাতাল রয়েছে, ইন্টারনেট পরিষেবা রয়েছে। তাহলে এটা গ্রামীণ এবং পৌরভূমি ব্যবহারের পার্থক্য। পরের প্রশ্ন বা 3 নম্বরের লাস্ট প্রশ্ন, গঙ্গা নদীর জলের গুণগত অবনমনের প্রভাবগুলি আলোচনা করো। এখানে দেখো যে গাঙ্গেয় অববাহিকায় জল দূষণের প্রভাব, অর্থাৎ এখানে জল দূষণের যে ক্ষতিকারক প্রভাব সেইগুলো তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য সমস্যা, গাঙ্গেয় অববাহিকায় দূষিত জল পান বা এর সংস্পর্শে এসে জলবাহিত রোগ যেমন কলেরা, টাইফয়েড, জন্ডিস, ডায়রিয়া, হেপাটাইটিস, আমাশয় এবং অন্যান্য গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। দীর্ঘমেয়াদী দূষিত জলের সংস্পর্শে ত্বকের সমস্যা, ক্যান্সার এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিও বাড়ে। জীববৈচিত্র্যের ক্ষতি, জল দূষণ জলজ উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রকে ভীষণভাবে ব্যাহত করে। জলে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি বৃদ্ধি মাছ, ডলফিন, কচ্ছপ এবং অন্যান্য জলজ জীবের মৃত্যু পর্যন্ত ঘটায়। এখানে ছবিটাতে এই মর্মান্তিক ছবি দেখা যাচ্ছে, যা জীববৈচিত্র্য হ্রাস করে। ফলস্বরূপ অনেক প্রজাতির অস্তিত্ব বিপন্ন বা হুমকির মুখে। এছাড়া কৃষি ও খাদ্য শৃঙ্খলে প্রভাব, দূষিত জল দ্বারা জলসেচ করলে সেই জল থেকে বিষাক্ত পদার্থ যেমন ভারী ধাতু ফসলে প্রবেশ করে, যা খাদ্য শৃঙ্খলকে দূষিত করে এবং মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। মাটির উর্বরতাও কমে যেতে পারে। অন্যান্য প্রভাব, অর্থনৈতিক প্রভাব, অন্যান্য প্রভাব নাও লিখতে পারে। 3 নম্বরের প্রশ্ন এই 3টে পয়েন্ট, অর্থাৎ স্বাস্থ্য সমস্যা, জীববৈচিত্র্যের ক্ষতি এবং কৃষি ও খাদ্য শৃঙ্খলের উপর প্রভাব, এটুকু লিখলেই হবে। তাও অন্যান্য প্রভাব তোমাদেরকে একটুখানি দেখিয়ে রাখি। বিভিন্ন জলবাহিত রোগের কারণে চিকিৎসার ব্যয় বৃদ্ধি, যা দরিদ্র পরিবারগুলোর উপর বিশাল আর্থিক বোঝা সৃষ্টি করে। ভূগর্ভস্থ জলে পর্যন্ত দূষণ ঘটছে। সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক, গঙ্গা নদীর পবিত্রতা সনাতনীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলের গুণগত মানের অবনতি এর আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক মূল্যবোধকে আঘাত করছে। এরপরে দেখো 7 দাগে 2 নম্বরের যে প্রশ্নগুলি আছে, পূর্ব ভারতের 2টি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম, স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে ভারতের 2টি সাফল্য, কলকাতা অঞ্চলে বায়ুর গুণগত মান উন্নতির জন্য 2টি উপায়, সুন্দরবন অঞ্চলে বন্যপ্রাণীর সুরক্ষার জন্য 2টি গৃহীত ব্যবস্থা। আমি আগেই তোমাদেরকে বলেছিলাম 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলি আমি লিখে দেবো। পূর্ব ভারতের 2টি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হলদিয়া, বঙ্গাইগাঁও লিখতে পারো, এছাড়া চেন্নাই, যে কোনো 2টো লিখবে। স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে ভারতের 2টি সাফল্য, সেটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসার, যেমন যেটা জীবাশ্ম জ্বালানি নয়, অর্থাৎ যেটা অচিরাচরিত শক্তি। 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট অজীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ভারত এগোচ্ছে। এছাড়া এই স্থিতিশীল উন্নয়নের আরেকটি সাফল্য স্বচ্ছ ভারত অভিযান এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নতি। কলকাতা অঞ্চলের বায়ুর গুণগত মাত্রা উন্নতির জন্য 2টি উপায়। 3 নম্বরের প্রশ্ন যেটি, মানে 3 দাগের প্রশ্ন যেটি, এটিও 2 নম্বরের প্রশ্ন। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার প্রসার, অর্থাৎ বৈদ্যুতিক যানবাহন যেগুলোতে দূষণ অনেকটা নিয়ন্ত্রিত। এছাড়া ধূলিকণা নিয়ন্ত্রণ এবং সবুজায়ন বৃদ্ধি বা গাছপালা লাগাতে হবে বেশি বেশি করে। 4 নম্বর বা লাস্ট প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে বন্যপ্রাণীর সুরক্ষার জন্য গৃহীত 2টি ব্যবস্থা। প্রথমত, সুরক্ষিত এলাকা এবং অভয়ারণ্য ঘোষণা, অর্থাৎ যে অঞ্চলটি বাঘ বা অন্যান্য যে বন্যপ্রাণী তাদের জন্যই সুরক্ষিত এবং সেখানে যে মাছ ধরা বা মধু আহরণ কোনোভাবেই মানুষের সেখানে প্রবেশ করা যাবে না, এইরকমভাবে সুরক্ষিত এলাকা, অভয়ারণ্য বা জাতীয় উদ্যান, এইভাবে অঞ্চলগুলোকে পুরো আলাদা করে দেয়া। এছাড়া আরেকটি ব্যবস্থা হচ্ছে স্মার্ট পেট্রোলিং এবং আধুনিক নজরদারি ব্যবস্থা। তাহলে এই ছিল আজকের উপস্থাপনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যেহেতু তোমার মতো তোমার বন্ধুদেরও ভীষণ কাজে লাগবে, সমস্ত 2 নম্বরের প্রশ্ন আমার কিন্তু লিখে দেওয়া আছে, প্রতিটা পেজ ধরে ধরে এভাবেই আমি আলোচনা করে যাচ্ছি। তাই লাইক যেমন করবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ারও করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো আপডেট নিয়ে।